বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। সিট ফাঁকা রাখা ছিল, দাঁড়ায় কাউকে নিত না। এখন কিছুই দেওয়া হয় না, আর ওর সামনে মানুষ দাঁড়া করায় নাই। করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতেও বেসামাল বাঙালি। গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র। এই যে মাস্ক আছে আর কি, এখন রিস্কের উপর তো এই জন্য মাস্ক ব্যবহার করি নাই। মাস্ক আছে, গরম লাগে তো তাই। কিছুক্ষণ খুলছি। আজও ২৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৯০০। ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে বিকল্প নেই শৃঙ্খলায় ফেরার। যেসব জায়গায় সংক্রমণের বিস্তার সবচেয়ে বেশি, সেসব জায়গাকে চিহ্নিত করে সেখানে আমাদের স্বাস্থ্যবিধি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জেনিফার কাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা, সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বৈঠক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে মাসে ২ লাখ টাকা দিতেন পিকে হালদার, নাম এসেছে এসকে সুরেরও। বান্ধবীদের ব্যবহার করে নিয়েছে ভুয়া ঋণ। যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না কিংবা টেস্ট খেলবো না, তারা লেটারটা পড়েনি। শুরুতেই সাকিব প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি হতে চান সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল এক আলোচনায় যোগ দিয়ে নিজের ভবিষ্যতের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে শ্রীলঙ্কার টেস্ট খেলতে চাই না বিসিবির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাকিব। বরং ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠি দায়িত্বপ্রাপ্তরা ঠিকভাবে পড়েননি বলে অভিযোগ তার। শেখ হাসিনা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠকে সই হলো ৬টি সমঝোতা স্মারক। সকালে সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন মাহিন্দা রাজাপাকসে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠকও করে দুই শীর্ষ নেতা। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজাপাকসে। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ঢাকায় এসে দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ফুলেল অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেন রাজাপাকসে। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে। এতে পারস্পরিক সম্পর্কের আওতায় সম্ভাবনামূলক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠক শেষে যুব উন্নয়ন, কৃষি গবেষণা নীতি ও কারিগরি যোগ্যতা বিনিময় সংক্রান্ত ৩টি নতুন সমঝোতা এবং আগে স্বাক্ষর হওয়া নার্স প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন সহ মোট ৬টি ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছায় দুই দেশ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক নিয়ে ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তাদের সাথে ৬টি এমইউ সই করেছে। শ্রীলঙ্কা প্রিটি গুড ইন নার্সিং এবং হেলথ প্রফেশনালে। আমরা চাইছি যে আমাদের বাংলাদেশি নার্সের ট্রেনিং যাতে তাদের দেশে সুযোগ হয়। এই মুহূর্তে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সময় লাগে তাহলে আমরা পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতেও রাজি আছি। এর আগে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এই অতিথি সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুদিনের সফরের শেষ দিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরসূচি অনুসারে বিকেল ৫টায় বঙ্গভবনে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান। তারা কুশল বিনিময়ের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুদিনের ঢাকা সফর শেষ করেন। বঙ্গভবন থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে কোভিড-19 কোনো বাধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এইখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের লোক আছেন এবং যা মত আছে সেইখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের প্রত্যেকেরই আমরা উইল গ্যারান্টি দেন আপনার নেসেসারি প্রোটেকশন। দুই একজন লোক আপনারা কি এই ধরনের অভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট। এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনায় প্রাণ গেল আরও 26 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় অদৃশ্য এই ভাইরাসে 3 দিনের ব্যবধানে ফের বাড়ল মৃতের সংখ্যা। একদিনে 19,000 নমুনা পরীক্ষায় নতুন করে আরও 1,868 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়। আক্রান্তের হার 9.39%। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,577 জন। মারা যাওয়া 26 জনের মধ্যে 19 জন পুরুষ আর 7 জন নারী। 3 সপ্তাহ ধরে দেশের করোনা পরিস্থিতির অবনতিতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। ক্রমবর্ধমান সংক্রমণের এ পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গণপরিবহন। মাস্ক পরার কোনো বালাই নেই, বরং গাদাগাদি করে যাত্রী পরিবহন চলছে। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভয়াবহ পরিণতি এড়াতে ফের শৃঙ্খলায় ফেরার বিকল্প নেই। কথা ছিল নো মাস্ক নো সার্ভিস, কিন্তু বাস্তবতা বলছে কাজীর গরু কেতাবে আছে গোয়াল শূন্য। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে মানুষের অসচেতনতার বিষয়টি আরও স্পষ্ট হয় গণপরিবহনে। অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই মাস্ক ব্যবহারের। যাত্রী ঠাসা বাসে অনেকেই চেপে বসছেন মাস্ক ছাড়া। মাস্ক পরেছিলাম, এখন একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বলছি। মাস্কটা একটু ঠিক মতো পরা উচিত ছিল না? অবশ্যই ছিল। এই যে কেবল আমি ভাড়া দিবে বলে আমি জিনিসটা একটু নিচে নামাই রাখছি। এ তো গেল মাস্ক ব্যবহারে উদাসীনতার বিষয়টি। এর সঙ্গে নতুন করে ঝুঁকি বাড়িয়েছে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীর চাপ। মহামারীর এক পর্যায়ে যাত্রী পরিবহনে আসন ফাঁকা রেখে সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে সকল নিয়ম নীতি। গাদাগাদি আর ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করায় প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। সিট ফাঁকা রাখা ছিল, দাঁড়ায় কাউকে নিত না, এখন কিছুই দেওয়া হয় না, আর ওর সামনে মানুষ দাঁড়া করায় নাই। গণপরিবহনে স্বাস্থ্যবিধির এমন অবহেলাকে চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ যেখানে খুব বেশি করে ছড়াতে পারে তার মধ্যে হচ্ছে একটা গণপরিবহন। সেখানে প্রথম কথা হচ্ছে যে যারা উঠবেন তারা অবশ্যই মাস্ক পরে উঠতে হবে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 5.5 লাখেরও বেশি মানুষ, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8,000। সাধারণ মানুষের পরিবহন এই গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব না হলে আবারও তার মাসুল গুনতে হতে পারে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণের ডিপো হয়ে উঠেছে রাজধানী সহ সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না দর্শনার্থীরা। অন্যদিকে কোনো বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ঘুরতে এসে ভোগান্তিতে পড়েছেন দর্শনার্থীরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার শুক্রবার দুপুর 12টার দৃশ্য। তাপমাত্রা বেশি থাকায় দর্শনার্থীর সংখ্যাও কম। এমন অবস্থা করোনা সংক্রমণে কোনো প্রভাব ফেলবে না বলে মনে হলেও ভেতরে মাস্ক পরে যারা প্রবেশ করছেন পরক্ষণেই মানছেন না স্বাস্থ্যবিধি। এই যে মাস্ক হাতে আর কি, এখন রিস্কের উপর এই জন্য মাস্ক ব্যবহার করি নাই। মাস্ক আছে, গরম লাগে তো তাই মনে করেন অনেক রৌদ্র ভিতরে, তাই দুপুর পর্যন্ত এমন ফাঁকা পরিবেশ চোখে পড়লেও আশঙ্কাজনক অবস্থা বিকেল মুহূর্তে। শুক্রবার শেষ সময়ে বের হবার দৃশ্যই বলে দেয় বিনোদন প্রেমীদের উপস্থিতি কেমন ছিল। এতে অনেকেই মাস্ক না পরায় শঙ্কা তৈরি হচ্ছে সংক্রমণের। ওল্ড টাউনে লালবাগ কেল্লা তো অন্যতম একটা জায়গা, সামাজিক দূরত্ব মেনে চলা, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম আমরা সাধারণ জনগণ সেটা মানছি না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ ও ব্যবস্থাপনা থাকলেও সব ক্ষেত্রে দর্শনার্থীরা তা মানছেন না বলে জানান কর্তৃপক্ষ। বাইরে যদি স্পেসটা আর একটু বেশি থাকতো
তাহলে আমরা ডিস্টেন্স মেনটেন করে করে ভেতরে ঢোকানোর ব্যবস্থা ছিল, কিন্তু যে পরিমাণ দর্শক হয় আমাদের পক্ষে সম্ভব হয় না যে নিরাপদ দূরত্ব মেনটেন করে করে ভিতরে যাবে। এবারে চোখ জাতীয় চিড়িয়াখানার দিকে। এখানেও আমোদের জনসাধারণের কমতি নেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতার কমতিও। পড়ছিল তখন কিছুক্ষণ খুলছি। মুখ হাত ধুইছি তো, মাস্ক ব্যবহার করতে মন নাই, এই যে এখন লাগাইতেছি দাদা। সম্প্রতি করোনার প্রকোপ বাড়তে থাকায় বিনোদন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি দর্শনার্থীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে আবারও গতি ফিরেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচিতে। পর্তুগাল সহ ইউরোপের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর জানাতে লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। জেনিফার, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অস্ট্রাজেনিকার এই ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকরী বলে ঘোষণা দেওয়ার পর পুনরায় কিন্তু গোটা ইউরোপের ভ্যাকসিন কার্যক্রমে আবার গতি ফিরেছে। এরই মধ্যে এই ভ্যাকসিনটি প্রয়োগ পুনরায় শুরু করেছে ইতালি, স্পেন সহ কয়েকটি দেশ। পর্তুগাল এখনও শুরু করেনি সেটি পুনরায় দেয়া। সোমবার থেকে তারা তাদের যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত যেই ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দেওয়ার মাধ্যমে পুনরায় অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবে। এর মধ্যে কিন্তু যুক্তরাজ্যে 2.5 কোটিরও বেশি মানুষের শরীরে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে বেশ কিছু মানুষকে। এবং এর পাশাপাশি সামনে আমরা দেখেছি যে এই ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিকেই প্রাধান্য দিচ্ছে গোটা ইউরোপ। এর মধ্যে উর্সালা ভন ডার লিয়েন, ইউরোপিয়ান কমিশনের সভাপতি, তিনি কিন্তু এই ভ্যাকসিনটি আমদানিতে যেন কোনো জটিলতা না থাকে সেই বিষয়গুলি কিন্তু সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে কোনো জটিলতা না হয় ভ্যাকসিনটি পরবর্তীতে আমদানি। কিন্তু এরই মধ্যে ডেনমার্ক কিন্তু পুনরায় আবার নতুন 2টি অভিযোগ কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি বিরুদ্ধে এনেছে, এবং সেই 2টি একই ধরনের অভিযোগ যে তারা পুনরায় যখন শুরু করার পর আবার দুজনের শরীরে রক্ত জমাট বাঁধার মতো অভিযোগ তারা করেছে। এবং এই বিষয়টি আমরা আগেও যেটি জানিয়েছিলাম দর্শকদের, যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ভ্যাকসিনটিকে নিরাপদ এবং কার্যকরী ঘোষণা করার পাশাপাশি কিন্তু এই রক্ত জমাট বাঁধার যে অভিযোগগুলি এসেছে সেটি কেন হচ্ছে সেই বিষয়গুলি নিয়েও গবেষণার যে অনুরোধ সেটি কিন্তু জানিয়েছিল সংশ্লিষ্টদেরকে, এবং সেটি এখনও চলমান রয়েছে। তবে সামনের দিনগুলিতে এই ভ্যাকসিন কার্যক্রমে গতি আনাই মূল লক্ষ্য। এর মধ্যে ইউরোপের বিশেষ করে ইতালি, ফ্রান্স, পোল্যান্ড সহ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি কিন্তু আবার ভয়াবহ। তো এখন ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে গোটা ইউরোপ। তো সবকিছু মিলিয়ে এই ছিল আসলে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি পুনরায় চালু হওয়ার পরে গতি পাওয়ার সবশেষ খবর। জেনিফার। লিসবন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। পিকে হালদারের কাছ থেকে প্রতি মাসে 2 লাখ টাকা নিতেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম। আর পিকের ক্ষমতার উৎস ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে এই দুজনের কথাই। এছাড়া পিকের বান্ধবী অবান্তিকা বড়াল ও নাহিদা রুনাইকে ব্যবহার করে কোটি কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে দুদক। অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেই শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। আফজাল হোসেনের রিপোর্ট। এ সময়ের সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক তিনি। তার অনিয়ম তদন্তে নেমে বেরিয়ে আসছে দুর্নীতির নানা অপকৌশল ও বেপরোয়া জীবনযাপনের বিষয়। পিকে কেলেঙ্কারিতে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারকের সামনে দেয়া এসব জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নাম। শাহ আলমকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দেওয়া হতো, এবং পিকে হালদারের সময় এসকে সুরের দিদেন ডেপুটি গভর্নরের খুব একটা গভীর সম্পর্ক ছিল, এবং উনি এটাও বলেছেন ওনার ক্ষমতার উৎস সম্ভবত এসকে সুর। মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন তার কথিত বান্ধবী অবন্তিকা বড়াল। গ্রেফতার হয়েছেন পিকের আরেক কথিত বান্ধবী নাহিদা রুনাই। দুদক আইনজীবী জানান এই 2 জনকে ব্যবহার করে ভুয়া ঋণ নেয়া এবং উপর মহলে অনৈতিক সুবিধা আদায় করতেন পিকে। অবন্তিকা বড়াল আর নাহিদা রুনাইকে অ্যাকর্ডিং টু উজ্জ্বল কুমার নন্দীর কনফেশনাল স্টেটমেন্ট, সেখানে যদি আমি দেখি তাহলে তাদেরকে ইউজ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এরকম দুর্নীতিবাজদের খুঁজে বের করা না হলে আর্থিক খাতের দুর্বৃত্তায়ন বন্ধ হবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশ ব্যাংকের ভিতরে আরও যদি কোনো অসৎ লোক
বা অসৎ চক্র থাকে সেই চক্রকে সমূলে উৎপাদিত করে সেটাকে একটা ক্লিন সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারে। তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুদক সংশ্লিষ্টরা বলছেন পিকের দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়াবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে ভিড় বেড়েছে 21শে বইমেলায়। তৃতীয় দিনে স্টল ঘুরে পছন্দ মতো বই কেনেন পাঠকরা, এসেছেন লেখক প্রকাশকরাও। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতায় হতাশ বিক্রেতারা। করোনাকালীন বইমেলাতে নেই শিশু প্রহর, তবুও বাবা মায়ের হাতে আঙুল আঁকড়ে গুটি গুটি পায়ে অমর একুশে গ্রন্থমেলায় খুদে পাঠকের আনাগোনা। বই কিনছে নিজেদের মনোজগতের সঙ্গে মিল করে। আমার ড্রাগনের বই পড়তে ভালো লাগে। একটা কিনেছি আলিবাবা, একটা হচ্ছে বিড়াল ছানা। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে তীব্র রোদ থাকলেও বেলা গড়াবার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লেখক পাঠকের আনাগোনা। কেউ কিনছেন, কেউ বা কেনার পরিকল্পনা করছেন, কেউ বা আবার করোনায় ভিড় এড়াতে সকালের সময়টাকেই বেছে নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণেই বাচ্চা কাচ্চাদের নিয়ে সকালে বের হয়েছি, বিকালে মনে হয় একটু বেশি ভিড় হয়। বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে, মানুষের চিন্তা ভাবনা প্রসার করে। বই পড়লে মানুষ অনেক কিছু জানতে পারে। অবশ্যই শিশুদের ভালো ভালো বই পড়া উচিত। হুমায়ুন আহমেদের একটা বই কিনেছি, আরো ঘুরবো। বিক্রেতারা বই বিক্রি নিয়ে এখনো কিছু না বললেও পাঠকদের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় হতাশা প্রকাশ করেছেন। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম যে সবাই মাস্ক পরে ভালোভাবে এবং স্যানিটাইজ করে ঢুকেন। ঢোকার পরে অনেকেই একটু মাস্কটা মুখে নাক থেকে নামিয়ে রাখেন বা খুলে রাখেন। বিকেলের দিকে অনেক ঢল আসে, তো সেই ক্ষেত্রে আমাদের সেফটি সবাই মেনটেন করলেও কিছু কিছু মানুষ মেনটেন করতেছে না। প্রাণের মেলা সব প্রতিবন্ধকতা ছাপিয়ে বাঙালি মননে নিয়ে আসবে সুন্দরের বার্তা, এমনটাই সবার প্রত্যাশা। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। সাধারণত দাঁতের শিরশিরানিকে কেউ সমস্যা বলতেই রাজি নয়, অথচ চরম অবহেলার কারণে অকালে হারাতে হয় দাঁত। এমনকি মুখগহ্বরে সৃষ্টি হয় ক্ষত। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ব্রাশ না করা ও ভুল পদ্ধতিতে ব্রাশের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। মুজাহিদ শুভর রিপোর্ট। মিঠা জাতীয় কিছু খাইলে তাও শিরশির করে, আবার ঠান্ডা পানি যখন লাগে গোড়াতে তখনও মানে শিরশির করে। শিরশির অনুভূতি ছাড়াও নানা কারণে ফেলেছেন 10টি মহামূল্যবান দাঁত। কিন্তু কেন? যদি ক্যারিজ থাকে তখন ওইটা ফিলিং করলে হয়, বাট উনি আসলে ওই কাজগুলি যখন দরকার ছিল তখন করেননি। দাঁতের সাদা অংশ বা এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন নামের অংশ বের হয়ে যাবার পর ঠান্ডা কিছু লাগলেই শিরশির করে দাঁত। এনামেল ক্ষয় ছাড়াও দাঁতে গর্ত সৃষ্টি, অনেক দিনের পুরনো ফিলিং এর জন্য দাঁত শিরশির করে বলে মত দন্তরোগ বিশেষজ্ঞদের। দাঁতটা উপরে নিচে ব্রাশ করতে হবে, সরাসরি নয়। এই সরাসরি ব্রাশ করার কারণে দাঁতে ইনামেল উঠে যায় এবং দাঁতগুলো শিরশির করে। অ্যাসিডিটির কারণে কিন্তু মুখে যে অ্যাসিডটা আসে সেটা কিন্তু ইনামেলকে ক্ষতি করে, দাঁতগুলো শিরশির করে। দাঁতের গোড়া বের হয়ে গেলে ও দাঁত আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলোতে বেশি অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে যেন আমরা সাথে সাথে দাঁতটা ব্রাশ করে নিই বা কুলিকুচি করে নিই। দেশে প্রায় 20 কোটি মানুষের বিপরীতে নিবন্ধিত ডেন্টিস্ট রয়েছেন মাত্র 14,000। এতে অনেকটা বাধ্য হয়ে কোয়াকের কাছে অপচিকিৎসার শিকার হচ্ছেন দেশের লাখো মানুষ। তাই মুখ ও দাঁতের সত্যিকারের সুরক্ষায় বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 2020 সালে করোনাকালে রাজধানীতে বেশিরভাগ যানবাহন ও শিল্প কারখানা বন্ধ থাকলেও ঢাকার বায়ু দূষণ হয়েছে স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ এলিফ্যান্ট রোডে আর সবচেয়ে কম মোহাম্মদপুরের তাজমহল রোডে। অপরিকল্পিত নির্মাণ কাজকে দূষণের বড় উৎস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খুব অচেনা 2020 সাল, হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বছরের বড় একটা সময় ধরে কার্যত গৃহবন্দী কেটেছে মানুষের। কম ছিল দূষণের মূল উৎস যানবাহন চলাচল ও শিল্প কারখানার উৎপাদন।
তবু কমেনি বায়ু দূষণ। বাতাসে ভেসে থাকা বিষে নীল হয়েছে রাজধানীবাসীর ফুসফুস। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য বলছে 2020 সালে দেশের বাতাসে গড় বস্তুকণা ছিল 77.1 মাইক্রোগ্রাম, যা স্বাভাবিক দূষণের 5 গুণ বেশি ক্ষতিকর। আতঙ্কিত তাই নগরবাসী। সীসা আমাদেরকে এমনভাবে গ্রাস করতেছে, আমরা আজকে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতেছে। রাস্তাঘাট কাটা, সব সময় ধুলা উড়ে, বাস লেগুনার এত কালো ধোয়া, আমাদের মাস্ক তো পরতেই হয়। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, খুবই কষ্ট হয়। রাজধানীর 70টি স্থানে বায়ু দূষণ সমীক্ষা বলছে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও তেজগাঁও শিল্প এলাকায়। সে তুলনায় নিরাপদ জায়গা মোহাম্মদপুরের তাজমহল রোড, আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক এলাকা। তবে দূষণের উৎস তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখড়ি ও নির্মাণ কাজ। পৃথিবীর শীর্ষ দূষিত দেশগুলোতে বাংলাদেশ প্রথম, এবং পৃথিবীর শীর্ষ বায়ু দূষণজনিত যে রাজধানী আছে সেটিতে ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অপরিকল্পিত উন্নয়ন, এটির কারণে প্রায় 30% বায়ু দূষণ হয়। আজকে যে মাত্রা দেখেছেন 5.2%, বড় আরো বেশি বাড়ার কথা ছিল, কারণ আমরা গৃহবন্দী ছিলাম। বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে লাভ নেই, যার যে কাজ সেটা করছে না বলেই আমার শিশু আজকে বিকলাঙ্গ। আজকে আমরা যে উপত্য দেখছি, এটি গ্রহণযোগ্য মাত্রা হতে পারে না। গবেষণায় জানানো হয় 2019 সালের তুলনায় 2020 সালে ঢাকার বাতাসে দূষণ বেড়েছে 10.2 ভাগ বেশি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।